আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। সম্প্রতি ভারতের পাকিস্তানে হামলাকে কেন্দ্র করে পুরো বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা টালমাটাল অবস্থা। সবার মনে একটি প্রশ্ন যে পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশ কি যুদ্ধে জড়িয়ে পড়ছে, এবং এটি যদি যুদ্ধে জড়িয়ে পড়ে কোথায় গিয়ে দাঁড়াবে এর ফলাফল। চলুন জানার চেষ্টা করি আজকের ভিডিওতে। তো প্রথমেই চলুন এক নজরে জেনে নেওয়া যাক ভারত যে পাকিস্তানে হামলা চালিয়েছে সেটার ক্ষয়ক্ষতির পরিমাণ কি। যদিও দুই পক্ষ থেকে দুই রকম বক্তব্য দেওয়া হচ্ছে, সো আমরা জেনে নিই আন্তর্জাতিক মিডিয়া আসলে কি বলছে। যে হামলা ভারত চালিয়েছে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে, এখানে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ভারত। লক্ষ্য ছিল লস্কর ই তৈয়বা ও জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি, এটি ভারতের ভাষ্য। হামলাগুলো সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করেই চালানো হয়েছে, কোনো সামরিক কিংবা বেসামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়নি বলে ভারতের দাবি। পাকিস্তানের দাবি অনুযায়ী হামলায় অন্তত 26 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে, প্রায় 50 জনের মতো আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পাকিস্তান জানায় বাহাওয়ালপুর জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য সহ আরও কয়েকজন নিহত হয়েছে। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। সীমান্তে গোলাগুলিতে ভারত শাসিত কাশ্মীরে 12 জন ভারতীয় বেসামরিক নিহত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের দাবি। উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ করছে কূটনৈতিক বহিষ্কার, ভিসা ও বাণিজ্য স্থগিত, আকাশ ও স্থলপথ ইন্ডাস ওয়াটার চুক্তি, এগুলো আগে হয়েছে আমরা জানি। আসলে নিউট্রাল জায়গা থেকে বিষয়টিকে দেখলে এখানে বুঝতে বাকি থাকে না যে ভারত পাকিস্তান দুই পক্ষই তাদের মতো করে বিষয়টাকে অতিরঞ্জিত করে বলার চেষ্টা করছে। ভারত সরাসরি কোনো সামরিক স্থাপনায় হামলা করেনি পাকিস্তানের। এটা থেকেই মোটামুটি স্পষ্ট একটা ধারণা নেওয়া যায় যে ভারত আসলে যুদ্ধে সরাসরি জড়াতে চায় না এই মুহূর্তে। অন্যদিকে যে জায়গাগুলোতে হামলা চালানো হয়েছে এর বড় একটি অংশই মসজিদ। আপনারা শুনেছেন বিভিন্ন মসজিদে হামলা করা হয়েছে। বিবিসি উর্দু, অর্থাৎ পাকিস্তানে যে বিবিসির ভার্সন আছে সেখানকার একটি নিউজে সেই বিবিসির প্রতিবেদক দাবি করেছেন যে বিশেষ করে 2টি জায়গায় যেখানে ভারতের পাকিস্তানের অংশে হামলা হয়েছে, নট পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, সেই 2টি জায়গায় আগে জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই তৈয়বার কার্যক্রম ছিল। যদিও এই দুটি সংগঠনই সন্ত্রাসী সংগঠন এবং পাকিস্তানেও সরকারিভাবে তারা নিষিদ্ধ হওয়ার পরে তাদের কার্যক্রম পাকিস্তানে অনেকটাই গোপনে চলে, বা পাকিস্তান সরকার দাবি অনুযায়ী তাদের কোনো কার্যক্রম পাকিস্তানে বর্তমানে নেই। সো যেই 2 জায়গায় হামলা চালানো হয়েছে সেগুলো বর্তমানে আর তাদের ঘাঁটি বা তাদের কার্যক্রম পরিচালনা হয় না সেই জায়গা থেকে। এটা একটা ছিল মাদ্রাসা আর একটা ছিল জাস্ট সেফ মসজিদ। বিবিসির প্রতিবেদক অন্তত সেরকমটি বলেছে। সেই বিবেচনায় ভারতের দাবি যে জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি বা লস্কর-ই তৈয়বার ঘাঁটিতে সরাসরি অ্যাটাক করা হয়েছে, এটিকে একদম অমূলকও বলা যায় না, আবার যৌক্তিকও বলা যায় না, কারণ সেখানে বর্তমানে আসলে তাদের কোনো কার্যক্রম চলছে না। যাই হোক, খুব ইন্টারেস্টিং একটা আলোচনায় আসি যে পহেলগামকে কেন্দ্র করে 22শে এপ্রিলে যে পহেলগামে হামলা হলো বাইসারান ভ্যালিতে, 25 জন হিন্দু, একজন খ্রিস্টান পর্যটক যে সেখানে নিহত হলো, এই হামলার দায় আসলে দায়টা কার? পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে এটি ভারতের ফলস ফ্ল্যাগ অ্যাটাক, ভারত নিজেই ঘটিয়েছে। ভারত তো প্রথম থেকেই বলে আসছে পাকিস্তান ঘটিয়েছে, কিন্তু ঘটনাক্রমে মনে হচ্ছে এটা স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে ভারত নিজেই ঘটনাটি ঘটায়নি। আবার ঠিক এইভাবে বলা যায় যে পাকিস্তানও ঘটনাটি ঘটায়নি, কারণ পাকিস্তান যদি ঘটনাটা ঘটাতো এত শক্ত জোর গলায় তারা বলতে পারতো না যে আন্তর্জাতিক তদন্তের দাবি তারা করেছে। তারা খুব জোর গলায় বলেছে যে সরকারি তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এতে কোনো রকম কোনো সংশ্লিষ্টতা নেই। আসলে কে ঘটিয়েছে ঘটনা? ভারত ঘটিয়েছে, সেটা এইভাবে ভাবাটাও আসলে বেশ মুশকিলের বিষয়। এখানে পশ্চিমা মিডিয়াতে খুব ছোট পরিসরে একটি কথা আসছে যে ঘটনাটা
চায়না ঘটাতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা অনেকে বলছেন। কারণ যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি বা ট্যারিফ যুদ্ধ যেটা চলছে, বিশেষ করে চায়নার, এতে চায়না বেশ ক্ষতিগ্রস্ত। চায়না থেকে অনেক কোম্পানি তাদের কার্যক্রম গুটিয়ে ভারতে চলে আসার মতো একটা চিন্তাভাবনা অনেক কোম্পানি করছেন। সো এই মুহূর্তে চায়না চাচ্ছে যে ভারতে একটি গোলমেলে পরিস্থিতি তৈরি করার, যেটা পরিবেশ বিনিয়োগ বান্ধব হবে না। সো এটা হচ্ছে যুক্তি যারা চায়নার কথা বলছেন। আবার অনেকে ইসরায়েলের কথা বলছেন, যারা তারা যুক্তরাষ্ট্রকে একটি বড় যুদ্ধের দিকে নিতে চাচ্ছে ইরানে বিশেষ করে। সেটাতে যুক্তরাষ্ট্র খুব একটা সাড়া দিচ্ছে না, তারা ইসরায়েল যেভাবে চাচ্ছে সেভাবে। সো ইসরায়েল এই ঘটনাটা ঘটাতে পারে। এগুলো কেবলই অমূলক ধারণা, এগুলোর কোনো প্রমাণ নাই। যদিও এইসব ক্ষেত্রে আসলে আলটিমেটলি ঘটনাটা কে ঘটিয়েছে সেটা বের হয় না আদৌ কখনোই। কিন্তু ঘটনাটা হচ্ছে ভারতে ঘটনাটা ঘটেছে, ভারতের অ্যাকশন নিতে হবে, ভারত সেটাই করেছে। সো এই ভারত পাকিস্তানের স্বাধীনতার এত বছর পরে পাকিস্তানের এত ডিপে, এতটা ভেতরে গিয়ে ভারতে প্রথমবারের মতো অ্যাটাক করলো। এটা বেশ সিগনিফিক্যান্ট ঘটনা, কারণ মোদির এই ছাড়া কোনো বিকল্প ছিল না। কারণ মোদির যে ইমেজ ভারতে সে তৈরি করেছে, এরকম একটি ঘটনার পরে পাহেলগামে এরকম একটি অ্যাকশন ছাড়া আসলে মোদির মুখ রক্ষা হয় না। তো মোদির কাজ করেছে। বলটা এখন পাকিস্তানের কোর্টে। পাকিস্তান এখন কি করবে বলা মুশকিল। পাকিস্তান কি করবে আমরা কেবল ধারণাই করতে পারি, বিভিন্ন সিনারিও কি হচ্ছে ঘটনা বিশ্লেষণ করে। এক্স্যাক্টলি কি হবে আমি আপনি কেউই জানি না। ঘটনা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে মোড় নিতে পারে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী খুব শক্তিশালী একটি অবকাঠামো বলি বা একটা সংগঠন বলি বা রাষ্ট্রের একটি অঙ্গ বলি পাকিস্তানে। এটি অন্য 8-10টি দেশের সেনাবাহিনীর মতো নয়। এটা কোন একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড বা কমার্শিয়ালাইজড করা হয়েছে। আপনারা যারা রাজনীতির খোঁজ খবর রাখেন পাকিস্তানের, তারা জানেন যে পাকিস্তানে পর্যন্ত যত সরকারি এসেছে কম বেশি সবার পেছনেই মিলিটারির ব্যাক ছিল। যারা মিলিটারির সহায়তা পায়নি, সেনাবাহিনীর সহায়তা পায়নি, তারা ক্ষমতায় টিকতে পারেনি। পাকিস্তানে আজ পর্যন্ত কোনো গণতান্ত্রিক সরকার তার পূর্ণ শাসনকাল পূরণ করতে পারেনি, কোনো গণতান্ত্রিক সরকার, এই মিলিটারির কারণে। এই মিলিটারি এত স্ট্রং পাকিস্তানের অর্থনীতির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে সামরিক কর্মকর্তারা। সো এই জঙ্গি বা পাকিস্তানের অন্দরমহলে যে পরিস্থিতিগুলো ঘটছে, বিশেষ করে 9/11-এর পরে, 2001-এর পরে, আস্তে আস্তে পাকিস্তানের সেনাবাহিনী থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সেনাবাহিনী এখন বলা হয় যে বর্তমানে পাকিস্তানে যে সরকার আছে সেনাবাহিনীর মদতপুষ্ট, তারা সবচেয়ে অজনপ্রিয় একটি সরকার। এবং সেনাবাহিনীর জনপ্রিয়তা এখন একদম তলানিতে গিয়ে ঠেকেছে বর্তমানে। বিশেষ করে ইমরান খানকে জেলে ভরার পর যেই সরকার বসেছে পাকিস্তানে, জনপ্রিয়তা তাদের একদম তলানিতে, সেই সঙ্গে সেনাবাহিনীরও। ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে সেনাপ্রধান যে আছে বর্তমানে মুনির, তার প্রধানমন্ত্রী হওয়ার একটা খায়েশ আছে, সেটা পাকিস্তান থেকে অনেকে বলার চেষ্টা করছেন। সো পাকিস্তান সেনাবাহিনীর এই ভাবমূর্তিটাকে আবার ফিরিয়ে আনতে পাকিস্তান সেনাবাহিনীর একটি অ্যাকশন ভারতের বিরুদ্ধে নিতে হবে। একদম চুপ করে যদি বসে থাকে, অনেকে বলার চেষ্টা করছেন যে 5টি জেট ফাইটার বিমান যেটা ভূপাতিত করেছে, এটা একটা বিশাল সাফল্য, কোনো সন্দেহ নেই, এটা অনেক বড় সাফল্য। কিন্তু এটা দিয়ে কি জনগণের মন জয় করতে পারবে পাকিস্তানি সেনাবাহিনী কোনো অ্যাটাক ছাড়া? বলা মুশকিল, উই ডোন্ট নো। সো আমি মনে করি পাকিস্তানি সেনাবাহিনী কোনো না কোনো ফর্মে একটা অ্যাকশনে যেতেই হবে, যেতে বাধ্য তারা, অনেকটা বিষয়টা এরকম। সো কী করতে পারে তারা? সরাসরি ভারতে অ্যাটাক করবে কিনা আই ডোন্ট নো, বাট আমার কাছে কেন জানি মনে হয় যে ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, সেখানে মিলিটারি ফ্যাসিলিটি আছে, অনেক মিলিটারি ইনস্টলমেন্ট আছে ভারতের। আমার সেখানে পাকিস্তান একটা শক্তিশালী হামলা চালাতে পারে এর জবাবে, তাহলে তাদের মুখ রক্ষা হলো। আবার সরাসরি ভারতে হামলা করেনি, সো সুতরাং ওই পর্যায়ে এসকেলেট করবে না, যেটা অল আউট ওয়ারের দিকে যেতে পারে। সো এরপরে হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে দুই পক্ষই ব্যাক স্টেপ দিতে পারে, এরকম একটি ক্যালকুলেশন পাকিস্তান সেনাবাহিনীর থাকতে পারে বলে আমার ধারণা। আরেকটি হতে পারে এলওসি, যে লাইন অফ কন্ট্রোল। কারণ পাকিস্তান বলে দিয়েছে ভারত যখন সিন্ধু নদীর পানি
সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল, তখন পাকিস্তান সিমলা চুক্তিও বাতিল করার কথা বলেছে। সো লাইন অফ কন্ট্রোল সে অর্থে এখন আর নেই কাশ্মীরের। সেখানে গোলাগুলি অলরেডি চলছে গত রাতের পর থেকেই, ভারতের অ্যাটাকের পর থেকেই। সেখানে পাকিস্তান খুব শক্তিশালী হামলা চালাতে পারে এবং যে আর্টিলারি ফোর্স সেখানে আছে পাকিস্তানের, সেখানে তারা অ্যাটাক করতে পারে খুব জোরে সোরে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, দুই দেশের সামরিক শক্তির বিবেচনায় ভারত কিন্তু বেশ খানিকটা এগিয়ে ভারতের থেকে। আমার কাছে কিছু তথ্য আছে, যদি শেয়ার করি আপনাদের সাথে। এটা 2025 সালের তথ্য, অর্থাৎ চলতি বছরেরই তথ্য। ভারতের সক্রিয় জনবল সেনাবাহিনীতে প্রায় 14 লাখের বেশি, প্রায় 15 লাখের মতো। রিজার্ভ বাহিনীর সংখ্যা 11.5 লাখ। অন্যদিকে পাকিস্তানে সরাসরি সক্রিয় সেনা আছে প্রায় 6.5 লাখ, আর রিজার্ভ প্যারামিলিটারি ফোর্স আছে আরও 5 লাখ। প্রতিরক্ষা বাজেটের দিক দিয়ে ভারত বছরে প্রায় 80 বিলিয়ন ডলার ব্যয় করে, যেখানে পাকিস্তানের বাজেট মাত্র 7.6 বিলিয়ন ডলার। অর্থাৎ এই ক্ষেত্রে পার্থক্যটা একদম আকাশ পাতাল। সামরিক যান ট্যাঙ্কের ক্ষেত্রে ভারতের মোট ট্যাঙ্ক সংখ্যা প্রায় 4200, যার মধ্যে আধুনিক T-90 এবং নিজস্ব তৈরি অর্জুন ট্যাঙ্ক রয়েছে। পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা প্রায় 2627টি, যার মধ্যে রয়েছে চীনের হাইডার VT4 স্থানীয় আল খালিদ ট্যাঙ্ক। সাজোয়া যান ভারতের প্রায় 1,48,494টি, আর পাকিস্তানের আছে 50,000। বিমান বাহিনীতে ভারতের কাছে প্রায় 513টি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে রাফাল, Su-30 MKAI ও তেজস রয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীতে প্রায় 328টি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে F-17 থান্ডার ও F-16 প্রধান। ভারতীয় বিমান বাহিনীর কাছে 899টি হেলিকপ্টার এবং 6টি এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার রয়েছে। পাকিস্তানের যথাক্রমে 373টি হেলিকপ্টার ও 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার রয়েছে। ড্রোন হিসেবে ভারত MQ-9 রিপার ক্রয় করেছে। পাকিস্তান ব্যবহার করে ওয়াং লুই চাইনিজ ড্রোন। সো এছাড়াও নেভি, যে নৌবাহিনীর সক্ষমতা বিবেচনায়ও ভারত খানিকটা এগিয়ে। ভারতের কাছে যে যুদ্ধ জাহাজ থাকে রণতৌরি, সেরকম রণতৌরি আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার। পাকিস্তানের সেরকম একটিও নেই, যদিও সাবমেরিন ভারতের কাছেও রয়েছে, পাকিস্তানের কাছেও রয়েছে। সো সামরিক সরঞ্জাম বিবেচনায় ভারত বেশ এগিয়ে। তবে এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, মনস্তাত্ত্বিক বিবেচনায় পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে পিছিয়ে নেই, বরং কিছু অংশে এগিয়ে আছে। কারণ পাকিস্তান জঙ্গি যুদ্ধ এই সমস্ত জিনিসগুলো নিয়ে প্রায় গত 10-15 বছর ধরে খুব ভালোভাবে তারা এগুলো ফেস করছে, ইন্টারনাল বিষয়গুলো নিয়ে। অন্যদিকে আফগানিস্তান বর্ডারে বেলুচিস্তানে ভারতের মদদে যে সেখানে স্বাধীনতাকামী একটা গ্রুপ আছে, তাদের সাথেও তাদের লড়াই চলছে। সো পাকিস্তান মোটামুটি এই যুদ্ধ অবস্থায় অভ্যস্ত বেশ অনেক বছর ধরে, কয়েক দশক ধরে। সো সেই বিবেচনায় পাকিস্তান অনেকটা রেডিমেড, এবং মনস্তাত্ত্বিক এবং শারীরিক শক্তির বিবেচনায় কিন্তু ভারতীয় সেনারা পিছিয়ে আছে পাকিস্তানের সেনাদের চেয়ে। অন্যদিকে পাকিস্তানে খুব স্ট্রং একটি মানসিকতা আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে ভারত খুব অন্যায়ভাবে তাদের উপরে অ্যাটাক করেছে। কারণ আসলে পাকিস্তান বারবার বলার চেষ্টা করেছে এই ঘটনাটা তারা ঘটেনি পেহেলগামে। সো আন্তর্জাতিক তদন্ত ছাড়া, কোনো ডকুমেন্টস ছাড়াই অ্যাটাক করাটা পাকিস্তানিরা মানতে পারছে না, যে জন্য পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কিন্তু জনমত দাঁড়িয়ে গিয়েছে, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলগুলোও দাঁড়িয়ে গিয়েছে। কারণ সবারই দিন শেষে মানুষের কাছে জবাব দিতে মধ্যে যেতে হবে। সো যুদ্ধ যদি এই মুহূর্তে শুরু হয়ে যায়, ভারত ডেফিনেটলি আপার হ্যান্ডে থাকবে সামরিক শক্তির বিবেচনায়, বাট পাকিস্তানকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে দুই দেশই নিউক্লিয়ার পাওয়ার। অন্যদিকে নিউক্লিয়ার একটা চুক্তি আছে যে যখন কোনো নিউক্লিয়ার শক্তিধর দেশ আক্রান্ত হয় তখন সে নিউক্লিয়ার ব্যবহার করবে, এরকম একটা চুক্তি আছে। পাকিস্তান সেই চুক্তির অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ পাকিস্তান চাইলেই ভারত নিউক্লিয়ার অ্যাটাক না করলেও পাকিস্তানের যদি মনে হয় সে ভারতে অ্যাটাক করতে পারবে, কিন্তু ভারত সেটা পারবে না, কারণ সে চুক্তিবদ্ধ আন্তর্জাতিকভাবে। সো সেজন্যই পাকিস্তান এই হুমকিটাকে ব্যবহার করে যে কোনো মুহূর্তে তারা পাকিস্তানে ভারতে নিউক্লিয়ার আক্রমণ চালাতে পারে। আর আরেকটি বড় বিষয় হচ্ছে চায়না। আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করুন, আপনি কারোর সাথে মোটামুটি কাছাকাছি শক্তি দুইটা মানুষ যখন ফাইট করে, একে অপরের সাথে মারামারি করে, পাশের একটা খুব শক্তিশালী বড় ভাই যদি দাঁড়িয়ে একটা পক্ষকে সাপোর্ট দেয়,
যাকে সাপোর্ট দিবে সে স্বাভাবিকভাবেই মনস্তাত্ত্বিকভাবে অনেকটা এগিয়ে থাকবে। তো ভারত পাকিস্তান অল আউট ওয়ার যদি শুরু হয়, কোনো সন্দেহ নেই চীন পাকিস্তানকেই সাপোর্ট দিবে, দিতেই হবে। সো সেক্ষেত্রে ভারতের একটা ভয় আছে। অন্যদিকে বাংলাদেশে এখন ভারত বিদ্বেষী মনোভাব তুঙ্গে, ভারত বিদ্বেষী সরকার ক্ষমতায়, বলা যায় এইভাবে। সো তার চিকেন নেক একটা হুমকির মধ্যে পড়তে পারে সেভেন সিস্টার। অন্যদিকে চীন বসে আছে লাদাখ দখল করার জন্য, অরুণাচলের ওই অংশটা দখল করার জন্য, পাকিস্তান বসে আছে কাশ্মীর দখল করার জন্য। সুতরাং ভারত পুরো শক্তি দিয়ে একটা ফ্রন্টে পাকিস্তানের সাথে যুদ্ধ করবে, সেটা ভারতের পক্ষে আসলেই সম্ভব না। খুব ঝুঁকি এটার মধ্যে আছে। কারণ পাকিস্তান লগা যে সীমান্ত পাঞ্জাব ভারতের, সেখানে খালিস্তান আন্দোলন চলছে স্বাধীনতার জন্য, তারাও মাথা চাড়া দিয়ে উঠবে এই সুযোগে। চীনকে সামলাতে হবে, বাংলাদেশকে সামলাতে হবে, এদিকে মিয়ানমারে তো একটা যুদ্ধ পরিস্থিতি আগে থেকেই চলছে। সুতরাং ভারতের পক্ষে একদিকে মনোনিবেশ করে পাকিস্তানকে পরাজিত করাটা খুব মুশকিল এই মুহূর্তে। সো যে জন্য ভারত আক্রমণের পরপরই বলে দিয়েছে, আমরা কোনো সামরিক স্থাপনায় হামলা করিনি, শুধু জঙ্গি ঘাঁটিতে হামলা করা হয়েছে, আমরা কোনো যুদ্ধ চাই না, এরকম একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। খুব ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে যে সংবাদ সম্মেলন ভারতের পক্ষ থেকে করা হচ্ছে, ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে, বিমান বাহিনীর পক্ষ থেকে। সোফিয়া কুরেশি নামে একটা মুসলিম মহিলাকে, একটা মুসলিম ভারতীয়, সে চৌকস বিমান বাহিনীর কর্মকর্তা, তাকে দিয়ে সংবাদ সম্মেলন করা হচ্ছে, তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। সো এটাও একটা মেসেজ কিন্তু, কারণ এইসব ক্ষেত্রে যেটা হয়, যুদ্ধ পরিস্থিতিতে আপনি যখন একটা নারীকে সামনে আনবেন, সে একটা সফট মেসেজ দেয় যে আমরা অতটা হার্ড লাইনে না। অন টপ অফ দ্যাট মুসলিম কাউকে সিলেক্ট করাও একটা মেসেজ যে আমরা মোদির যে একটা মুসলিম বিদ্বেষী যে বিষয়, সেটা থেকে একটু বেরিয়ে আসার একটা প্রয়াস কিন্তু এটা। সো এটা একটা পজিটিভ মেসেজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে দুই পক্ষকে শান্ত থাকতে বলেছেন। স্বাভাবিকভাবে বিশ্বের সব দেশই চাইবে যে এই পরিস্থিতির মধ্যে, টালমাটাল বৈশ্বিক পরিস্থিতির মধ্যে যদি এখানে একটি যুদ্ধ অবস্থা তৈরি হয়, এটি কারোর জন্যই মঙ্গলকর হবে না। পৃথিবীর প্রত্যেকটা কোণেই এটার ইফেক্ট পড়বে, মোর অর লেস, কম আর বেশি। সুতরাং দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। আমরা চেষ্টা করেছি বিষয়টাকে একদম মাঝামাঝি জায়গায় থেকে একটা বিশ্লেষণ করার। এখানে আরও অনেক বিষয় আছে, এক ভিডিওতে সব আনা সম্ভব না। আপনাদের বিবেচনা আপনাদের কাছে। আমার রিসার্চ এবং আমার নিউজ দেখে যেটুকু মনে হলো, আমি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।